শীতল অষ্টমীতে এই কাজ করলেই তছনছ হয়ে যাবে জীবন। কোন নিয়ম মানলে আপনারা মুক্তি পাবেন? আর বসন্তকালেই কেনই বা শীতল অষ্টমী পালন করা হয় সেটা আপনারা বিস্তারিত জানুন সুন্দর এই তথ্যমূলক ভিডিওর মাধ্যমে। জয় মা শীতলা, সকলের মঙ্গল করো। জয় মা শীতলার জয়। আগামীকাল অর্থাৎ চৈত্র কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি পালিত হবে শীতল অষ্টমী হিসাবে, যা মূলত বসন্ত এবং গ্রীষ্মের সন্ধিক্ষণে গুটি বসন্ত, হাম ও তাপজনিত রোগ থেকে মুক্তির কামনায় আমরা দেবী শীতলার আরাধনা করে থাকি। এই দিনে বিশেষ তাৎপর্য হচ্ছে খাবার বাসি খেতে হয়, কারণ মা শীতলা হচ্ছেন শীতলতার প্রতীক। তাই এই দিন বাসি খাবার খেতে হয়, কারণ উনুন জ্বালানোটা ভীষণ অশুভ। বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। আগামীকাল কিন্তু মা শীতলা পুজো। আপনারা কিন্তু আজকে যে যা পারবেন কম বেশি রান্না করবেন। সকালবেলা উনুনে একেবারেই আঁচ দেবেন না, কারণ এই শীতলা ষষ্ঠীর দিন সকলেই পান্তা বা বাসি যা কিছু আগের দিন করে রাখে সেগুলোই খায়। আগুন এদিন কোনো মতেই জ্বালানো উচিত নয়। তো শীতলা অষ্টমী বা বাসদা 2026 কখন পড়েছে, শুভ সময়টাও আমি বলবো, তার সাথে এ পুজোর তাৎপর্য এবং শীতলা পুজোর বিধান সবটাই বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি শুরু করার আগে বলবো, প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই সুন্দর তথ্যমূলক ভিডিওটি। মায়ের কথাগুলো সকলের জানা দরকার। অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট ও লাইক আমাকে কাজের উৎসাহ যোগায়। আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। মা শীতলার ব্রত পালন করার মূল উদ্দেশ্য হলো দেবী শীতলাকে তুষ্ট রাখা। সাধারণত বসন্তকালে রোগভোগ দূর করার জন্যেই এই পুজোর প্রচলন। আর বর্তমানে এই পুজোর প্রচলন চালু হয়েছে অনেক জায়গায়। দেবীর আশীর্বাদে পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় এই শীতলা অষ্টমী তিথিতেই মায়ের ব্রত পালন করা হয়। আসুন আজকে জেনে নিই আগামীকালের পুজোর সময় কখন। হিন্দু সংস্কৃতিতে এই শীতলা অষ্টমীটা বাসদা নামেও পরিচিত। শীতলা অষ্টমী আগামীকাল অর্থাৎ 11ই মার্চ 2026। আর শীতলাষ্টমীর পুজোর মুহূর্ত হচ্ছে সকাল 6টা 39 থেকে 6টা 32 পর্যন্ত সন্ধে। স্থিতিকাল 11 ঘন্টা 53 মিনিট। বাসদা বা শীতলা অষ্টমী দেবী শীতলার উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি উৎসব। এটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। হোলি উৎসবের 8 দিন পর শীতলা অষ্টমী পালিত হয়। তবে এবছর শীতলা অষ্টমী চৈত্র মাসে পড়েনি, ফাল্গুন মাসের শেষের দিকেই পড়েছে। আপনারা সেটা জানেন, এখনও ফাল্গুন মাস আছে। কোনো কোনো জায়গায় হোলির পরের প্রথম বৃহস্পতিবার বা সোমবার এটি পালিত হয়। আবার এই কিছু অঞ্চলে প্রতি মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতল অষ্টমী পালন করা হয়। তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী সবথেকে শুভ বলে মনে করা হয়। অর্থাৎ আগামীকাল যেটা পড়ছে শীতল অষ্টমী, সেটাই সবথেকে শুভ। আর এই শীতলা পুজোর তাৎপর্য আপনারা একটু জেনে নিন। শীতলা মাতা মুরগির যে বসন্ত রোগ হয় এই সময়, সেটা হচ্ছে গুটি বসন্ত বা হামের মতো রোগ নিরাময়ের জন্য পরিচিত। গাধার পিঠে বসে থাকা দেবী, নিম পাতা, ঝাড়ু এই ধরনের একটি প্রতীকী মায়ের হাতে থাকে। আর একটা হলো, মায়ের এক হাতে তো ঝাড়ু থাকে, আর এক হাতে মা ধরে আছেন একটি পাত্র। মা শীতলার এই পুজোর কথা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে। স্কন্দ পুরাণে দেবী শীতলার পুজোর উপকারিতা বিস্তারিতভাবে ব্যাখ্যা আছে, যার মধ্যে বলা আছে শীতলা মাতা স্তোত্র বা শীতলাষ্টক বা ভগবান শিব দ্বারা রচিত। এই দিনটি দেবী শীতলার পুজোর জন্য উৎসর্গীকৃত। দেবীর পুজোর মাধ্যমে ভক্তরা মহামারী রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে পারেন, বিশেষ করে শিশুদের মধ্যে। শীতলা অষ্টমীর আচার অনুষ্ঠানটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। শীতলা অষ্টমীর দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে একটি পুকুরে বা নদীতে স্নান করতে হয় এবং শীতলার একটি মূর্তি স্থাপন করতে হয়। তারপর চন্দন, হলুদ, সিঁদুর দিয়ে মাকে সাজানো হয় এবং 16 ধরনের নৈবেদ্য মাকে দেওয়া হয়। পুজোর শেষে ঘি মিশ্রিত চাল প্রসাদ হিসাবে নিবেদন করা হয়, যা আগের দিন রান্না করা হয়।
পূজার পর পরিবারের সকলের মধ্যে সেই খাবার ভাগ করে দেওয়া হয়। শীতলা অষ্টমীতে পরিবারের কেউই রান্নার জন্য কিন্তু আগুন জ্বালায় না, তারা একদিন আগে থেকেই খাবার প্রস্তুত করে রাখে। অষ্টমীর দিনে সেই খাবার তারা গ্রহণ করে। ভক্তরা শীতলা দেবীর মন্দিরে যান, হলুদ এবং বাজরা দিয়ে দেবীর পুজো করেন। পুজোর পর তারা বাসদা ব্রত পড়েন বা শোনেন। রাবড়ি, দই, অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দেবীকে উৎসর্গ করা হয় এই দিন। অবশিষ্ট খাবার প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। অবশ্যই এই দিন শীতলা মাতার ব্রতর মন্ত্র, শীতলাষ্টক এগুলো অবশ্যই এদিনে পাঠ বা শ্রবণ করতে হয়। আর এই দিন মা শীতলার ব্রত কথাটাও আপনারা অবশ্যই পাঠ করবেন যারা ব্রত করবেন, আর না করলেও এই ব্রত পাঠ করা যায়। এই ব্রতের একটি বিশেষ দিক হলো আপনারা বাসি খাবার খাবেন, ভগবানকে নিবেদন করবেন। অবশ্যই কিন্তু এই দিন উনুন তো জ্বালাবেনই না, আগের দিন রাতে সমস্ত রান্না করে রাখবেন, সেই রান্নাই আপনারা মাকে দেবেন এবং নিজেরাও খাবেন। কথিত আছে এই দিন যদি দেবী শীতলাকে তুষ্ট করা যায় তাহলে বসন্ত বা হামের মতন চর্মরোগ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তাছাড়াও এই নিয়ম যদি আপনারা মানেন তাহলে সংসারের সমস্ত বাধা কাটবে, দেবীর আশীর্বাদে রোগ ব্যাধি থেকে মিলবে চিরতরে মুক্তি, সন্তান থাকবে সুস্থ এবং সুন্দর। আসুন আজকে আমরা মা শীতলার কাহিনীটা জেনে নিই। হস্তিনাপুরে রাজত্ব করছিলেন ইন্দ্রলুম্বা নামে এক রাজা। তার কন্যা শুভকরীর বিবাহ হয়েছিল রাজপুত্র গুণবানের সাথে। একবার রাজা তাদের শীতলা অষ্টমী পালনের জন্য আমন্ত্রণ জানান। দম্পতি একটি হ্রদে গিয়ে ভক্তি সহকারে ব্রত পালন করেন এবং তাদের নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে দেবী শীতলা তাদের সামনে উপস্থিত হন এবং শুভকরীকে সন্তুষ্ট হয়ে উনি বর দেন। পুজো করে ফেরার পথে শুভকরী দেখেন এক পুরোহিত সাপের কামড়ে মারা গেছেন এবং তার পরিবার শোকাহত। শুভকরী সেই মা শীতলার দেওয়া বরকে ব্যবহার করে পুরোহিতকে মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করে তোলেন। স্থানীয়রা শীতলা অষ্টমী ব্রতের শক্তি বুঝতে পেরেছিল এবং তারাও অত্যন্ত বিশ্বাসের সাথে এই ব্রত পালন করেছিলেন। আর সেই থেকেই পৃথিবীতে দিকে দিকে মা শীতলার পুজো প্রচলন হয়েছিল। তো আপনারা জানতে পারলেন কি করে মা শীতলার পুজো প্রচলন হলো পৃথিবীতে। তো যাই হোক, আপনারা সবাই কালকের দিনটা খুব সুন্দর করে পালন করুন, আর অবশ্যই আপনারা বাসি খাবার খাবেন। পুজো করুন বা না করুন, মা শীতলাকে সন্তুষ্ট করতে এটা করতেই হয়। আপনারা মোটামুটি কম বেশি জানেন মা শীতলার এই নিয়ম। তো যাই হোক, বন্ধুদেরকে বলবো আপনারা এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্যটা জানার সুযোগ করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মা শীতলা সকলের মঙ্গল করুন, সকলের রোগ বালাই দূর করে দিক, এটাই মায়ের কাছে কামনা। ভিডিও শেষে অবশ্যই জয় মা শীতলা জয় লিখতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় মা শীতলা মাতার জয়।